হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ইন সিএম এক্সক্লুসিভ। আমরা আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে আপনাদের সকলের সামনে। আমরা আবার আজকে হাজির হয়েছি আপনাদের সকলের সামনে। তো এখনও পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্স আমার এই চ্যানেলটি স্টাডি ইন সিএম এক্সক্লুসিভ সাবস্ক্রাইব করেননি, তো আমাদের প্রতি কাইন্ডলি অনুরোধ অতি শীঘ্রই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, যাতে আমার সব স্টাডি রিলেটেড ভিডিও যাতে আপনাদের কাছে অতি দ্রুত খুব সহজেই পৌঁছে যেতে পারে। তো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণী মিন্স ক্লাস 6-এর প্রথম যেটা চ্যাপ্টার রয়েছে জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের আমাদের পৃথিবী বলে যে বইটি রয়েছে, এই আমাদের পৃথিবী বলে সেই ষষ্ঠ শ্রেণীর আমাদের পৃথিবী এই বইটির প্রথম চ্যাপ্টারটি নিয়ে প্রথম পার্ট আমরা আজকে আলোচনা করব। তো এই আলোচনাটা শুরু করা যাক। প্রথম অধ্যায়ের নাম রয়েছে আকাশ ভরা সূর্যতারা। আকাশ ভরা সূর্যতারা এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো শুরু করা যাক। তো সুন্দর একটা বক্তব্যের সহিত, সুন্দর একটা জ্ঞানমূলক কথার সহিত আমরা আজকের ভিডিওটি শুরু করব। প্রথমত যেটি বলা হয়েছে যে হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজই হতো তাহলে সবাই করতো। অ্যাট মিনস যদি কোনো কাজ তুমি করতে থাকো তাহলে হাল ছেড়ে দিও না। এনি কাজ, যে কোনো কাজ থাকুক না কেন, একটা না একটা সময় হবেই। তাই জন্য বলছে যে হাল ছেড়ে দিও না, কাজের পিছনে লেগে থাকো, দেখবা সফলতা একদিন আসতে বাধ্য, আসবেই সফলতা। তাই বলছে হাল ছেড়ে দিও না, কাজের সঙ্গে যুক্ত থাকো, লেগে থাকো, অবশ্যই একদিন সফলতা তুমি হবেই হবে। নেক্সট, এবার আমরা ফার্স্ট অফ অল আজকে যে আমাদের টপিক আকাশ ভরা সূর্যতারা, এই টপিক থেকে দুটি পার্ট রয়েছে। আজকে আমরা যেটি জানবো দুটি পার্টের মধ্যে, নাম্বার ওয়ান হচ্ছে মহাবিশ্ব। নাম্বার ওয়ান হচ্ছে মহাবিশ্ব কাকে বলে বা মহাবিশ্বর ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে। আর নাম্বার টু রয়েছে সৌরজগৎ। সৌরজগৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং তার ভিতরে মূল জিনিস কী কী এবং তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। নম্বর ওয়ান আছে মহাবিশ্ব। মহাবিশ্বের মধ্যে থেকে আমরা জানব ছায়াপথ, নক্ষত্র, নক্ষত্রমণ্ডল, এই সমস্ত জিনিসগুলো আমরা আজকে জানব। ফার্স্ট অফ অল কী বলেছে, সন্ধ্যাবেলা খোলা জায়গায় আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশ ভরা ঝিকিমিকি তারা। তো বলছে যে সন্ধ্যাবেলা যদি আকাশের দিকে আমরা যদি খোলা আকাশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো অসংখ্য ঝিকিমিকি তারাগুলোকে, যেন একটা কালো চাঁদোয়ার গায়ে ছোট ছোট ফুটো করা আছে। বলছে মনে হচ্ছে যে চাঁদের গায়ে কেউ যেন ফুটো করে দিয়েছে, সেগুলো দিয়ে ঝিকমিক করছে অসংখ্য আলোর বিন্দু, আর সেগুলো দিয়েই মনে হচ্ছে অসংখ্য আলোর ছোট ছোট কণাগুলো ঝিকমিক করছে। দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদসো অসংখ্য আলোক বিন্দু হলো জ্যোতিষ্ক। তো কি বলছে যে দিনের বেলা সূর্য আমাদের আলো দেয়, একদম প্রচণ্ড আলোর সহিত আমাদেরকে আলো প্রদান করে, আর রাতের সময় চাঁদ, সেটাকে দুটোর আলোর বিন্দুই হচ্ছে জ্যোতিষ্ক, মানে জ্যোতি, মানে যেটা থেকে আলোর রেখা বেরিয়ে যাবে সেটাই হচ্ছে জ্যোতিষ্ক। কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি রয়েছে অসংখ্য শূন্য স্থানে। তো বলছে এই যে আমাদের মহাবিশ্ব, এই যে একটা স্পেস, একটা শূন্য স্থান যে রয়েছে, একটা গ্যাপ যে রয়েছে, সেখানে কী আছে গ্রহ, উপগ্রহ, জ্যোতিষ্ক, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস ইত্যাদি প্রভৃতি জিনিস সেখানটাই রয়েছে। এই সমস্ত কিছু নিয়েই হলো মহাবিশ্ব, আর এই সমস্ত জিনিসটাকে নিয়েই আমাদের কি গঠিত হয়েছে মহাবিশ্ব। তো বুঝতে পারলাম আজকে আমরা যে মহাবিশ্ব কী নিয়ে গঠিত, যে এই যে একটা বড় যে স্পেস জায়গা রয়েছে, সেই খালি জায়গার মধ্যে যে অসংখ্য পরিমাণে জ্যোতিষ্ক, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস ইত্যাদি জিনিস যে বিস্তারিতভাবে ও অগোছালোভাবে পড়ে রয়েছে, সেই সমস্ত বিষয়টাকে এক কথায় বলতে গেলে সেটাই হচ্ছে মহাবিশ্ব। নেক্সটে আমরা জানব যে মহাবিশ্ব সম্পর্কে আরও বিস্তারিত জানব এবং জানবো আমরা নীহারিকা। কি জানব? নীহারিকা সম্পর্কে আমরা কিন্তু সুন্দরভাবে জানব নীহারিকা। তো কী বলছে, মানুষ শুরু থেকে আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ রয়েছে। তো বলছে মানুষ পৃথিবীর সৃষ্টির সময় থেকেই এই মহাবিশ্বটা কী করে সৃষ্টি হয়েছে তার সম্পর্কে জানার খুব একটা তীব্র ইচ্ছা ছিল।
আর সেই সম্পর্কে জানার একটা তারা আলোচনার একটা মতভেদ সেই সময় থেকেই রয়ে গেছে মানুষজনের মধ্যে। তো কী বলছে, এইরকম একটা আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল। তো বলছে অনেক দিন মানে আধুনিক যুগে সেই এই মহান বিশ্বটা একদম অনেক ছোট বালির কণা থেকেও ছোট অবস্থায় এক সময় ছিল। প্রায় 1400 কোটি বছর আগে 1400 কোটি বছর আগে 1400 কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয়। তার মানে প্রসারণ মিনস হলো যে তার বিস্তার ঘটতে শুরু হয়। প্রায় 1400 কোটি বছর আগে তার বিস্তার মানে ধীরে ধীরে বড় হতে শুরু করে। প্রচুর তাপ ও অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে প্রচুর ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়। আর তার সঙ্গে কী সৃষ্টি হয়? ধূলিকণা, গ্যাস ইত্যাদি অনেক ধরনের মেঘের সৃষ্টি হয়ে থাকে। কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি। তো এই যে বিশাল বড় যে একটা মেঘের সৃষ্টি হলো, সেই মেঘের মধ্যে থেকে গ্যাস ইত্যাদি থেকে তো একদম অসংখ্য পরিমাণে তৈরি হলো নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ কতগুলো তৈরি হলো, উপগ্রহ তৈরি হলো, ধূমকেতু তৈরি হলো এবং উল্কাও তৈরি হলো। মহাবিশ্বের সব কিছু চলমান অবস্থায় আছে এবং যথাক্রম একে অপরের সাথে দূরে সরে যাচ্ছে। তো কী বলছে, এই মহাবিশ্বতে সব কিছুই রয়েছে একেবারে চলমান অবস্থায় আর এবং প্রত্যেকটা জিনিসই এক জায়গা থেকে আরেক জায়গায় সরে চলে যাচ্ছে। সীমাহীন মহাবিশ্ব ঠিক কত দূর বিস্তৃত তা মানুষের কল্পনার বাইরে। আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্পর্কে খুব অল্প জানতে পেরেছি। তো বলছে যে আমরা এই পৃথিবীর যে মানুষ, এই মহাবিশ্বটা যে কতটা বড় তার সম্পর্কে কোনো আমাদের ধারণা করতে পারবো না, কল্পনাই করতে পারবো না, কিন্তু তার সম্পর্কে আমরা জানার একটা ইচ্ছা আমরা রেখেছি এবং জানতে পেরেছি, যতটুকু হলেও সম্ভব হয়েছে আমরা জানতে পেরেছি। এবার আমরা জানবো নীহারিকা। কী বলছে, মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা। তো নীহারিকা কাকে বলে আমরা এখান থেকে জানতে পারলাম যে নীহারিকা কাকে বলে, মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা, যে মহাবিশ্ব অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হচ্ছিল, এই মহান বিশ্বটা সৃষ্টি হচ্ছিল, তখন অসংখ্য পরিমাণে ধূলিকণা ও গ্যাস মহাজাগতিক মেঘ তৈরি হয়। এই যে ধূলিকণা আর গ্যাসের সাহায্যে যে মেঘ তৈরি হয় সেটাই হলো নীহারিকা। এই নীহারিকা থেকে তারা এবং নক্ষত্রের জন্ম হয়, তারা বা নক্ষত্রর জন্ম হয়। এই নীহারিকা থেকেই কিন্তু আমরা জানতে পারলাম যে নক্ষত্র বা তারার জন্ম হয়। মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পর গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু হয়। তো কী বলছে, মহাবিশ্ব সৃষ্টির পর প্রায় 10 লক্ষ বছর পরে এই যে বিরাট বড় এই মহাবিশ্ব সৃষ্টির সময় 10 লক্ষ বছর গ্যাসীয় পদার্থগুলো জমাট, মানে যে সমস্ত গ্যাসীয় পদার্থ ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করে। আর তাদের মধ্যে মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান। আর তার সেখানেই মাঝখানে কী তৈরি হয়? শূন্যস্থান, একটা খালি জায়গা তৈরি হয়। জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকার জ্বলন্ত নক্ষত্রের তৈরি হয়। আর এই যে সেই সমস্ত যে জমাট বাঁধা পদার্থগুলো ছিল সেটা একে অপরের থেকে মিলিত হয়ে গিয়ে একদম প্রকাণ্ড জ্বলন্ত নক্ষত্রের তৈরি হয়, যে মতো তারা তৈরি হয়ে যায়। এখন পর্যন্ত জ্বলছে, আমরা আকাশের দিকে করলে দেখতে পাবো। নেক্সট এবার জানবো ছায়াপথ আর নক্ষত্র। ছায়াপথ, লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটি ছায়াপথ তৈরি হয়। তো কী জানলাম যে লক্ষ লক্ষ নক্ষত্র দিয়ে কিন্তু একটি ছায়াপথ গঠিত হতে পারে। সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এরকমই আকাশগঙ্গা নামে পরিচিত। একটা ছায়াপথে রয়েছে ছায়াপথগুলো পেঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানা রকম আকৃতির হয়। তো ছায়াপথ কী ধরনের হতে পারে? ডিম্বাকার হতে পারে, পেঁচানো ধরনের হতে পারে, কিন্তু ছায়াপথ বিভিন্ন ধরনের হতে পারে। প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ। খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সব আকাশগঙ্গা ছায়াপথের তারা। তো কী বলছে, খালি চোখে যতগুলো যে আকাশে তারা দেখতে পাওয়া যায় সেইগুলো সকলই হচ্ছে কি আকাশগঙ্গার তারা, আকাশগঙ্গার ছায়াপথের তারা। তো আকাশগঙ্গা যে বিশাল বড় জায়গা নিয়ে আছে, তার মধ্যেকার যে তারাগুলো আছে আকাশে আমরা যে তাকালে সেই তারাগুলো কিন্তু দেখতে পাবো। এবার যেন নক্ষত্র, আকাশ ভরা তারাগুলো কত না বিচিত্র, ছোট বড়, নীলচে, হলদে, সাদা, কতগুলো এক একটা, আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা। তো কী বলছে, কত রকমের হলুদ, নীলচে বিভিন্ন ধরনের হয়ে থাকে। আর কতগুলো একদিকে সরে আছে, কতগুলো এক গুচ্ছ হয়ে জোটার মতো এক জায়গায় গুচ্ছভাবে রয়েছে। এই তারা বা নক্ষত্র, স্টার, একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো ও উত্তাপ আছে। এই যে স্টার বা নক্ষত্র বা তারা, এদের কিন্তু নিজস্ব আলো এবং উত্তাপ রয়েছে। এবার আমরা পড়ব
তারার রং কী রকমের হতে পারে? কোনো তারা কতটা উত্তাপ বা রং দেখে বোঝা যায়। বলছে কোনো তারা যে কতটা যে তার ভিতরে তাপ রয়েছে, উত্তাপ রয়েছে, তার রং দেখলে কিন্তু বুঝতে পারা যায়। ছোট লাল তারার উষ্ণতা সবথেকে কম। ছোট জায়গায় যদি লাল তারা থাকে তার উষ্ণতা কম। আকাশে এরকম তারার সংখ্যা সবথেকে বেশি। এই যে কম তাপমাত্রাযুক্ত তারার সংখ্যা খুবই বেশি আকাশের মধ্যে। মাঝারি হলদে আর উষ্ণতা আর একটু বেশি। মাঝারি যে হলদের আছে তো সেই তার থেকে একটু বেশি পরিমাণে তার উষ্ণতাটা বেশি। বিরাট নীল তারার উষ্ণতা প্রচণ্ড। কিন্তু নীল তারা যেগুলো আছে সেইগুলোর উষ্ণতা কিন্তু টেম্পারেচার কিন্তু হেভি পরিমাণে হাই থাকে এবং বেশি উজ্জ্বল। তাদের ব্রাইটনেসটাও কিন্তু বেশি পরিমাণে উজ্জ্বল হয়ে থাকে। আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি। আর প্রকাণ্ড সেই উজ্জ্বল তারাগুলোর কী আছে, প্রকাণ্ড উজ্জ্বলতাটা মানে চকচক করার একটা যে জ্যোতি, একটা আলোর ছোটা যেটা থাকে সেটা কিন্তু সবচাইতে বেশি। খালি চোখে আমরা এই তারাগুলোকে দেখতে পাই না। এই খালি চোখে যদি আমরা দেখতে যাই সেই তারাগুলোকে আমরা দেখতে পাই। খালি চোখে যদি আমরা দেখি তাহলে সেই সমস্ত তারাগুলোকে আমরা লক্ষ্য করতে পারবো আকাশের দিকে তাকালেই। এটা হচ্ছে আকাশগঙ্গার ছবি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে নক্ষত্র, এটা হচ্ছে নক্ষত্রের ছবি। দেখতে পাচ্ছ তোমরা নক্ষত্র কীরকম থাকে, আকাশে যে মতো থাকে সেই মতোই এখানে রয়েছে। এবার তারপরে এসে তো এইটুকু পর্যন্তই। তারপর নেক্সট এবার কী আসছে, নেক্সট আমরা পড়ব যে তারার কাছে আলোকবর্ষ দূরে। তারারা আছে আলোকবর্ষ দূরে। তারারা আছে আলোকবর্ষ দূরে। তারারা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে। তারারা যে আমাদের আকাশে যে তারা রয়েছে সেই তারারা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে। সূর্যের পরে আমাদের সবথেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি রয়েছে প্রায় 41 লক্ষ কোটি কিমি দূরে। কী বলছে, প্রক্সিমা সেন্টাউরি নামে যে একটা তারা রয়েছে বা নক্ষত্র রয়েছে সেটি কিন্তু সূর্যের পরে 41 কোটি কিমি দূরে রয়েছে। সে তুলনায় সূর্য থেকে কাছে আছে দূরত্ব মাত্র 15 কোটি কিমি। কিন্তু সেই তুলনায় যদি দেখি তো সূর্য থেকে কাছে পড়ছে 15 কোটি কিমি মাত্র। তাই সূর্যকে বড় আগুনের থালার মতো দেখায়। তাই সূর্যকে বড় থালা যে থাকে সেই থালার মতো, আগুন যে জ্বলতে থাকে থালার মতো, সেই থালার মতো দেখতে পাওয়া যায়। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কত মিনিট সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড সময় লেগে থাকে। অর্থাৎ বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 মিনিট প্রায় 300,000 কিমি। তো কী বলছে, বায়ুশূন্য যদি অবস্থা থাকে তখন কিন্তু তার গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 300,000 কিমি গতিবেগে হয়ে থাকে। এই গতিবেগে 1 বছর আলো যতটা দূরত্ব পায় তা হলো 1 আলোকবর্ষ। আর এই যে যতটা দূরত্ব 1 বছরে হয় সেটাইকে বলা হচ্ছে আলোকবর্ষ বা লাইট ইয়ার বলা হয়ে থাকে। আলোকবর্ষ বা লাইট ইয়ার। জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এবং আলোকবর্ষ এককে পরিমাপ করে। এই যে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের এই যে নক্ষত্র ছায়াপথের এই দূরত্বটা যে কতটা দূরত্ব আছে সেটাকে কিন্তু আলোকবর্ষের এককে পরিমাপ করে থাকে। এই এককে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে প্রায় 4.2 আলোকবর্ষ। তো বলছে যে এই যে আলোকবর্ষটি রয়েছে সেই আলোকবর্ষটি পৃথিবী থেকে সূর্যের থেকে প্রায় 4.2 আলোকবর্ষ রয়েছে। এবার আমরা জানব নক্ষত্র। কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এরকম একটি তারার ঝাঁককে বলে নক্ষত্রমণ্ডল। তো নক্ষত্রমণ্ডল কাকে বলে, যে অনেকগুলো যে তারা একসঙ্গে যুক্ত হয়ে থাকে সেই ঝাঁকটাকে বলা হয় নক্ষত্রমণ্ডল বা তারামণ্ডল। নক্ষত্রমণ্ডল বা তারামণ্ডল, বা ইংরেজি যদি বলতে চাই সেটা হলো কনস্টেলেশন। এই সম্পর্কে কত রূপকথা, কল্পকাহিনী ভেবেছে মানুষ। এই যে এইগুলো সম্পর্কে মানুষ কত রকমের যে গল্প কাহিনী ভেবেছে ও কল্পনার বাইরে। উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা, আমরা যাকে বলি সপ্তর্ষিমণ্ডল। আর উত্তর আকাশে যে 7টি তারা রয়েছে সেটাকে বলা হয় কি, সপ্তর্ষিমণ্ডল বলা হয়ে থাকে। আকাশের অন্যদিকে আছে ইংরেজি এম অক্ষরের মতো ক্যাসিওপিয়া। এম অক্ষরের মতো যেটি রয়েছে সেটাকে কী বলা হয়েছে, ক্যাসিওপিয়া বলা হয়ে থাকে। এম অক্ষরের মতো যেটি থাকে সেটা হলো ক্যাসিওপিয়া। এবার কি বলছে,
ক্রুশ চিহ্নের মধ্যে যেটা থাকে বকমণ্ডল এবং অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ কালপুরুষকে কল্পনা করা হয়েছে। কালপুরুষকে কল্পনা করা হয়েছে। এই যে উত্তর দিকে পূর্ব দিকে যে নক্ষত্রপুঞ্জ রয়েছে সেটাকে কালপুরুষ বলে কল্পনা করা হয়েছে, আর ক্রস চিহ্নের মধ্যে যেটা রয়েছে সেটাকে কিন্তু বকমণ্ডল রূপে চিহ্নিত করা হয়েছে। পুরো কাহিনীর এক সাহসী শিকারী রূপ, আর পুরো সমস্ত কাহিনীর কি রয়েছে, এক সাহসী শিকারী রূপ রয়েছে। নেক্সট, এরপরে আমরা জানবো যে টেলিস্কোপ। এখান থেকে টেলিস্কোপ মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখান থেকে। তো সম্পূর্ণ বিষয় নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনার কাছে সকলের কাছে আন্তরিক অনুরোধ যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আপনাদের সমস্ত বিস্তারিত আলোচনা সম্পূর্ণভাবেই পরিপূর্ণ হয়ে উঠবে। নেক্সট এরপর গেছে দিনের বেলা তারা দেখা যায় না কেন। দিনের বেলা যদি তারা দেখা যাচ্ছে না, সেইগুলো কিসের কারণে দেখতে পাচ্ছেন সেটা আমরা এবার জানবো। এক টুকরো কালো কাগজ, কী বলছে, এক টুকরো কালো কাগজে পেন দিয়ে গেঁথে কয়েকটা ফুটো করো। তো কী বলছে, এক টুকরো কালো কাগজ নিয়ে পেন দিয়ে গেঁথে ফুটো করতে বলা হয়েছে। এবার কাগজটা টর্চের মুখে আটকে দাও। এবার কাগজটা কী বলছে, টর্চের মুখে আটকে দাও। অন্ধকার ঘোরে দেওয়ালে টর্চের আলো ফেলে দাও। এবার অন্ধকার ঘোরের মধ্যে সেই টর্চের আলোটা ফেলে দাও। আলোর বিন্দুগুলো তারার মতো দেখাবে। এই অবস্থায় ঘোরের আলো জেলে দাও, তারাগুলো উধাও। এবার দেখতে পাবে যে তারাগুলো উধাও হয়ে যাবে। যখন যদি লাইটটা বন্ধ করে দিই আর সেই লাইট অর্থাৎ টর্চের আলোটা যদি দিই তখন কিন্তু তারাগুলোকে দেখতে পাবো, কিন্তু যদি ঘোরের লাইটটা যদি জ্বালিয়ে দিই তখন কিন্তু তারাগুলো উধাও হয়ে যাবে। মানে আলোর যে একটা ছোটা যে পড়বে, তো সেই টর্চের আলোর যে ছোটাটা আছে সেটা কিন্তু ডিফ্লেক্ট হয়ে যাবে, সেই কারণে সেই তারাগুলো দেখতে পাওয়া যাবে না। আর তারাগুলো মিট করে কেন। আচ্ছা, আবার একটি কোশ্চেন এসেছে যে তারাগুলো মিট করে কেন। এর আগে আমরা জানলাম যে দিনের বেলা তারা দেখা যায় না কেন। যে দিনের বেলা তারা না দেখে যাওয়ার কারণ হলো যে সূর্যের যে প্রখর তেজস্ক্রিয় যে আলোর ছোটা রয়েছে, সেই কারণে আমরা কিন্তু তার প্রভাবেই আমরা কিন্তু দিনের বেলা তারা দেখতে পাই না। তারপরে নেক্সট কোশ্চেন কী বলছে, তারাগুলো মিট করে কেন। আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে। আমরা জানি যে আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারা আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়। পৃথিবীর বায়ুস্তরের বাইরে মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলোর বিন্দুর মতোই দেখায়। তো কী বলছে যে মহাকাশ থেকে যদি মানে পৃথিবী থেকে যদি দেখতে পাই তাহলে সেইগুলো সমস্ত আলোর তারাগুলোকে স্থিরভাবে দেখতে পাওয়া যায়, মনে হচ্ছে কোনো গতিশীল না, স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। তাই জন্য মনে হয় যে সেই তারাগুলো মিট করে। তারা চেনার উপায়। এবার কী বলছে, তারা কী করে চিনতে পারবো। অমাবস্যার রাতে ছাদে বা খোলা আকাশের নিচে কোথাও মাদুর পেতে বসে পড়ো। ইচ্ছে হলে বন্ধুদের বা বড়োদেরও সঙ্গে নিতে পারো। তো বলছে অমাবস্যার রাতে কিন্তু এই তারাগুলোকে আমরা চিনতে পারবো বা দেখতে পারবো, বুঝতে পারবো বিষয়টা কী আছে। তো বলছে যে একটা খোলা আকাশে বা কোনো ছাদের মধ্যে গিয়ে একটা সোফা বা কোনো একটা চট পেতে বসে যাও বন্ধুদেরকে নিয়ে বা নিজের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বসে যাও। এবার আমরা দেখবো বিষয়টা কী করে হয়। মাথার ওপর আকাশ ভরা তারা গুনে শেষ করতে পারবে। আকাশে যে অনেকগুলো তারা সেটাই শেষ করা সম্ভব? কখনোই সম্ভব না। খালি চোখে মাত্র 6000-এর মতো তারা দেখা যায়। খালি চোখে যদি দেখি আমরা তো মাত্র প্রায় 6000-এর মতো তারা দেখতে পাওয়া যায়, তার চাইতে বেশি দেখতে পাওয়া যায় না। ভালো করে লক্ষ্য করলে হয়তো সাদা মেঘের মতো আকাশগঙ্গা ছায়াপথকে দেখতে পাবে। ভালো করে যদি লক্ষ্য করা যায় তাহলে আকাশগঙ্গা এবং কি সেই ছায়াপথগুলো যে রয়েছে সেটাকেও কিন্তু দেখতে পাওয়া যাবে। ধ্রুবতারা আর সপ্তর্ষি মণ্ডলকে এত দেখতে পাবেই। আর তাদের মধ্যে কি দেখতে পাবে, সপ্তর্ষি মণ্ডল আর ধ্রুবতারাকে অবশ্যই দেখতে পাবে। উত্তর আকাশের উজ্জ্বল এবং ধ্রুবতারাটাও আমরা কিন্তু দেখতে পাবো। বহুকাল ধরে ধ্রুবতারা দেখেই রাত্রিবেলা নাবিকরা অভিযাত্রীরা উত্তর দিক ঠিক করে। এবার রাত্রের সময় যে কি করে একদিক থেকে আরেক দিকে যাওয়া যাবে সেটা কিন্তু নৌকা যারা চালায় সেই নাবিকরা কিন্তু ঠিক করে নেয়। শীতকাল হলে পরিষ্কার রাতে আকাশে খুব সহজেই চোখে পড়ে
কালপুরুষ, অকৃতি অথবা অন্য কোনো নক্ষত্রমণ্ডল। কিন্তু যখন শীতকালে যখন আকাশ যখন পরিষ্কার হয়ে যায় তখন কিন্তু সেই কালপুরুষ এবং কৃত্তিকা নক্ষত্রমণ্ডল সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এবার আমরা পড়বো যে টেলিস্কোপটা কীভাবে কাজ করে বা টেলিস্কোপ কী। রাতের কালো আকাশে হাজার হাজার তারাকে শুধু কতকগুলো আলোর বিন্দু মনে হয়। রাতের বেলা যদি দেখা যায় যে কত লক্ষ লক্ষ তারাগুলোকে এক একটা বিন্দুর মতো মনে হয়, তাহলে পৃথিবীতে বসে মানুষ কিভাবে মহাকাশ সম্পর্কে এত কিছু জানতে পারলো? তাহলে ভেবে দেখো তো, পৃথিবী সম্পর্কে এত সব কিছু মানুষ জানলো কী করে? অত দূরে যে তারা রয়েছে সেটা যে বিন্দুর মতো দেখাচ্ছে সেটা দেখলো কী করে? আসো তাহলে সেটি আমরা জানবো এবার। আকাশ দেখার জন্য কাঁচ লাগানো বিশাল চোঙ, দূরবীন বা টেলিস্কোপ দরকার হয়। তো কি বলছে যে আকাশের ভিতরে যদি দেখতে চাই তাহলে তার জন্য কি হবে, কাঁচ লাগানো একটা দূরবীন বা টেলিস্কোপ দরকার হয়। প্রতিটা টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিরাট গোলাকার গম্বুজ, যাকে মানমন্দির বা অবজারভেটরি বা মানমন্দির বলে। কী বলে, প্রত্যেকটা টেলিস্কোপের মধ্যে বিরাট একটা গোল গম্বুজ মিন্স মানে একটা ছুচালো প্রকৃতির একটা ইয়ে থাকে, সেই গম্বুজ কিন্তু লাগানো থাকে, যেটাকে কি বলা হয়, মানমন্দির বা অবজারভেটরি বলা হয়ে থাকে। শক্তিশালী টেলিস্কোপ এর মাধ্যমে একটি আলোকবর্ষ দূরের তারাও দেখা যায়। তো কী বলছে, এই শক্তিশালী টেলিস্কোপের মধ্যে 200 কোটি আলোকবর্ষ দূরের তারাও দেখা যায়। তো কী বলছে, এই টেলিস্কোপ অর্থাৎ দূরবীনের সাহায্যে আমরা 200 কোটি দূরেও যদি আলোকবর্ষ দূরেও যদি তারা থাকে সেটাকে আমরা খুব সুন্দরভাবে ইজিলি দেখতে পারবো। নেক্সট, এরপরে এইমাত্র আমাদের মহাবিশ্ব সম্পর্কে যে আলোচনা ছিল সেটি সমাপ্ত হলো। এবার আমরা আলোচনা করব পার্ট টু নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, অবশ্যই আপনাদের সমস্ত বিস্তারিত আলোচনার এই ভিডিওটি সবার কাছে পরিপূর্ণ হয়ে উঠবে আশা করি। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নেক্সট, এবার আমরা আলোচনা করব পার্ট 2 সৌরজগৎ সম্পর্কে আলোচনা করব। সৌরজগৎ, এবার এই সৌরজগৎ সম্পর্কে আমরা যে সমস্ত বিষয়গুলি জানবো সেইগুলো এখানে রয়েছে। 1 নম্বরে আমরা জানবো সৌরজগতের গ্রহসমূহের নাম, সৌরজগতে কী কী গ্রহ রয়েছে সেইগুলো সম্পর্কে জানবো। তারপর সৌরজগৎ কাকে বলে এটা জানবো। তারপর সৌরজগতের কতগুলি গ্রহ আছে সেটাও আমরা কিন্তু জানবো। নেক্সট, এবার আছে যে সৌরজগতে কী কী গ্রহ রয়েছে, গ্রহসমূহের নাম সেগুলো আমরা একটু জানি। যে সূর্য, এটি হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ, তারপরে রয়েছে শুক্র, তারপরে রয়েছে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপর বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো অ্যান্ড সর্বশেষে সেরেস। যেহেতু গ্রহ হিসেবে ধরা হয় না, সবচেয়ে শেষে আছে সেরেস। তারপরে রয়েছে ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ ইত্যাদি এই আমাদের সৌরজগতের মধ্যে বিরাজমান, অর্থাৎ আমাদের সৌরজগতের মধ্যে অবস্থান করে রয়েছেন এই সকল প্রকার গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ ইত্যাদি জিনিসগুলো। নেক্সট, এবার আমরা জানবো সৌরজগৎ বা সৌর পরিবার কাকে বলে। সৌরজগৎ বা সৌর পরিবার কাকে বলে সেটা কিন্তু আমরা এবার জানবো। আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। কী বলছে, আকাশগঙ্গা, এত বড় যে আকাশগঙ্গা রয়েছে তার মধ্যে লক্ষ কোটি তারার মধ্যে একটা মাঝারি হলুদ হলো সূর্য। মাঝারি হলুদ রঙের যে এটা রয়েছে সেটাই হলো কিন্তু সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। তো সূর্য কীভাবে তৈরি হয়, যে প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান অবস্থায়, যে ভেসে থাকা অবস্থায় ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি গ্যাস একসাথে মিশ্রিত হয়ে সংকুচিত হয়ে যে জমাট বাঁধা পদার্থটি হলো সেটাই হলো সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়, আর সেই পরমাণুতে ধাক্কা লেগে প্রচুর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো
উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। আর এর ফলে কী হয়, সূর্য থেকে আলো উত্তাপ একবারে চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু হয়। অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। আর তার যে সমস্ত গ্যাসগুলো ছিল তার চারিদিকে কিন্তু প্রদক্ষিণ মানে ঘুরপাক খেতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ। আর সেই লক্ষ লক্ষ বছর ধরে সেই ধুলো যে জমেছিল, ধুলো মেঘ, সেইগুলো থেকে তৈরি হয় আমাদের পৃথিবী এবং আরও সকল অন্যান্য গ্রহ এবং উপগ্রহ। এই সব কিছু নিয়ে সৃষ্টি হয় সৌরজগৎ বা সোলার সিস্টেম। এই সমস্ত জিনিস, এই সকল বিষয় নিয়ে তৈরি হয় কি সৌরজগৎ বা সোলার সিস্টেম বা সৌর পরিবার, যার কেন্দ্রে অবস্থান করেছে স্বয়ং সূর্য, যার মাঝখানে কী আছে, যার মিডল অফ দ্য পয়েন্ট ইজ সান, মানে যার মাঝখানে পয়েন্টে রয়েছে সূর্য। সূর্যকে ঘিরে গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে। আর এই মিডল অফ দ্য পয়েন্টে যে সান রয়েছে, সেই সূর্যকে অ্যারাউন্ডিং মানে চারিদিকে মানে সূর্যকে মিডিলে রেখে সমস্ত গ্রহ উপগ্রহগুলো তার চারিদিকে সারাউন্ডিং হয়ে ঘুরপাক খেতেই চলেছে, প্রদক্ষিণ করতেই চলেছে তার। নেক্সট রয়েছে সূর্য। নেক্সট আমরা পড়ব সূর্য সম্পর্কে পড়ব আমরা। সূর্য সম্পর্কে আমরা কী পড়ব সেটা আমরা একটু জেনে নিই। সূর্য সম্পর্কে আমরা পড়ব যেটি আজকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত, সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত, সূর্যের বাইরের অংশকে কি বলা হয় সেটা আমরা কিন্তু জানব। সূর্য পৃথিবী থেকে কত গুণ ভারী, সূর্য পৃথিবী থেকে কত গুণ ভারী রয়েছে সেই সম্পর্কে জানব। তো চলো শুরু করি। যে 1 নম্বর যেটি রয়েছে, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। তো কী জানতে পারলাম, পৃথিবী থেকে সূর্য রয়েছে প্রায় 13 লক্ষ গুণ বড় আর 3 লক্ষ গুণ ভারী, একদম প্রায় 3 লক্ষ গুণ ভারীও রয়েছে পৃথিবী থেকে সূর্য। তারপরে সূর্যরশ্মি 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। সূর্যের 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত 1000 কোটি বছর। এই যে সূর্যের মতো নক্ষত্র রয়েছে তার আয়ু কিন্তু 1000 কোটি বছর। চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্য থেকে অনেক বেশি কাছে আছে। তাই পৃথিবী থেকে চাঁদ তার সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয়। কিন্তু চাঁদ আর সূর্য প্রায় আমরা যদি দেখি তাহলে আমাদেরকে সমান আকারের মনে হতে পারে, কিন্তু সূর্য সবচাইতে বড়। সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতো দেখায়। এগুলো হলো সৌর কলঙ্ক বা সূর্যের কলঙ্ক। তো যে সমস্ত জায়গাগুলো সূর্যের কালো কালো মনে হয় সেই সমস্ত জায়গাগুলোতে আলোর ছোটা বা উজ্জ্বলতা কম রয়েছে, সেই কারণে সেই জায়গাগুলোতে কালো দেখায়। আর সেই কালো জায়গাগুলোকে কী বলা হয়ে থাকে, সৌর কলঙ্ক বা সূর্যের কলঙ্ক বলা হয়ে থাকে। আকাশগঙ্গার ছায়াপথের কেন্দ্র থেকে কিছু দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের সৌরজগৎ। তো আকাশগঙ্গার যে ছায়াপথটি রয়েছে তার এরিয়া, যে সারফেসটা যে রয়েছে সেই এরিয়া থেকে যে দূরে যে প্রান্ত রয়েছে তাদের প্রান্তই আমাদের সৌরজগৎ। আর প্রত্যেকটা প্রান্ত বরাবর যে রয়েছে সেটাই হচ্ছে কিন্তু সৌরজগৎ। সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত, প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ভিতরের দিকের উষ্ণতা প্রায় 1.5 কোটি কিলো সেন্টিগ্রাম। আর ভিতরের দিকের উষ্ণতা প্রায় 1.5 কোটি কিলোগ্রাম। নেক্সট এবার আমরা পড়ব সূর্যের বাইরের অংশে করোনা ছোট ছোট বিস্ফোরণ হলে সূর্যের পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। একে সৌরঝড় বা সোলার স্টর্ম বা সৌরঝড় বলা হয়ে থাকে। তো সৌরঝড় কাকে বলে আমরা বুঝতে পারলাম। আর যেটা আমরা বলেছিলাম যে সূর্যের বাইরের অংশ কী বলা হয়, সূর্যের বাইরের অংশটাকে অ্যাকচুয়ালি করোনা বলা হয়ে থাকে। তো সৌরঝড় কাকে বলে, সূর্যের বাইরের অংশ ছোট ছোট বিস্ফোরণ হলে, সূর্যের বাইরের অংশে ছোটো ছোটো বিস্ফোরণ যদি হয়, প্রচণ্ড পরিমাণে আয়নিত কণা যেগুলো থাকে গ্যাস রশ্মি চারিদিকে যদি ছড়িয়ে পড়ে, সেটাই হচ্ছে কিন্তু সৌরঝড় বা সোলার স্টর্ম। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়। প্রায় 11 বছর অন্তর এই ঝড়গুলো প্রচুর জোরে ঘটতে থাকে। তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা গোলযোগ দেখায়। তখন এই পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যেটা রয়েছে তার যোগাযোগ ব্যবস্থাটা সে কিন্তু খারাপ হয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকে না। তো থ্যাংক ইউ সো মাচ, এটুকু পর্যন্তই রয়েছে।
তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংকস এ লট। এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাই সকলকে। আপনারা যদি কোনো রকম কোনো কোয়ারিজ থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে নিজের কমেন্ট করবেন, এবং নেক্সট কি রিলেটেড ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই বলবেন, কোন টপিকে আপনারা ভিডিও চাইছেন, অবশ্যই আমি সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং কি নেক্সট ক্লাস ওয়াইজ প্রত্যেকটা ভিডিও প্রোভাইড হচ্ছেই আপনাদের এই ইউটিউব চ্যানেলে। তো সো প্লিজ সাবস্ক্রাইব for this channel study and CM exclusive আর হিট অ্যান্ড ব্ল্যাক আইকন। তো সকলের কাছে অনুরোধ যে এই চ্যানেলটি এখনও পর্যন্ত যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইব করেননি, তোমাদের প্রতি অনুরোধ তুমি অতি শীঘ্রই এই স্টাডি অ্যান্ড CM এক্সক্লুসিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ, বাই বাই, থ্যাংকস লর্ড, হ্যাভ এ গুড ডে, নাইস টু মিট ইউ, বাই বাই।